আমার ফোনটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না। উদিত বিরক্ত হলো। এই ছেলে ফোন ছাড়া কিছু বোঝে না, খালি ফোন ফোন ফোন। বিরক্তিকর মুখ নিয়ে উদিত ওয়াহিদের পাশ থেকে উঠে গেল। ওয়াহিদ আবার নির্লজ্জের মতো ওর পিছু পিছু গেল। উদিত বিরক্ত হয়ে মুখ খুলল। কি দরকার তোর? আমার পিছু পিছু ঘুরছিস কেন? আমার ফোন কোথাও দেখেছিস? কালকে রাতে যে আসলি নিজের ফোন এনেছিলি নাকি ওইখানে রেখে এসেছিস? কালকে রাতে তো তোর ফোনটা আমি তোর কাছে দেখিনি। ওয়াহিদ নিজের মাথায় চাপ দিল, কিছু মনে পড়তেই বলল, ও হ্যাঁ, কালকে আমার অনেক ঘুম পেয়েছিল, দেখে ঘুমিয়ে পড়েছিলাম, আর ফোনের কথা ভাবিনি। হয়তো সেই সময় ওইখানে। এতটুকু বলে থেমে উদিতকে জোর করে একটা হাঁক করলো ওয়াহিদ। তারপর গালে একটা গভীর চুমু এঁকে দিতে উদিত ওয়াহিদের গালে হালকা করে থাপ্পড় মেরে দিল। মুখে বলল, গিয়ে কোথাকার, শরীরের সাথে এত কিসের চিপকা চিপকি তোর? আরো একবার দিব থাপ্পড়? দিলাম ভালোবাসা, ফেরত দিলি আঘাত। দিলাম চুম্বন, তুই দিলি থাপ্পড়। আসিস আর কোনোদিন আদর চাইতে, আবার আর একটা থাপ্পড় দিতে চাই। বলে নিজের গালে হাত বুলাতে বুলাতে বেরিয়ে গেল ওয়াহিদ। উদিত হাতের তোয়ালেটা জোরে ফেকে মারলো বেডে। বিরক্ত হয়ে চিল্লিয়ে বলল, আমি তোর মতন গিয়ে নাকি অসভ্য? আমার আদর চাইতে আসিস? কি অসভ্য কথাবার্তা, বেয়াদব! উদিতের চিল্লানিতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো তাইজিন। মুখে ব্রাশ, সাথে মুখ ভর্তি ফেনা আর টাওয়াল পরা অবস্থায়। এসে ওই রকম মুখে বলল, কি হয়েছে? উদিত বেডে ছুঁড়ে ফেলা টাওয়ালটা আরো একবার কাঁধে তুলে নিয়ে বলল। ওয়াহিদের বাচ্চা হয়েছে। বলে রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। তাইজিন সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ওয়াহিদের বিয়ে হলো কবে? হলো যখন, তাহলে ও দাওয়াত পেল না কেন? আর ওয়াহিদ ওকে কিছু বলল না কেন? আর বাচ্চা হলে ওয়াহিদের কেন হবে? ওর বউয়ের হবে। ওয়াহিদের কি তাহলে কোনো জেনেটিক সমস্যা? এরকম ভাবনা মাথায় আসতে চোখগুলো বড় বড় হয়ে গেল তাইজিনের। উদিতকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দেখলো উদিত তাকে টপকে ওয়াশরুমে গিয়ে হানা দিয়েছে। এদিকে তার মুখে ফেনা, সাথে শরীরে নেই কোনো কাপড়। যদি খালি কেউ আসে তখন কি হবে সেটাই ভাবছে তাইজিন। অবশ্য বেশি ভাবতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই দরজায় বেল বেজে উঠল। তাইজিন সাথে সাথে ওয়াশরুমের দরজা বাড়ি দিতে লাগলো। উদিতকে দরজা খুলতে রিকোয়েস্ট করলো, কিন্তু উদিত বলল, সব খুলে ফেলেছি, তোর থেকে অবস্থা আমার ভয়ানক। এটুকু বলে নিশ্চুপ হয়ে রইল উদিত। তারপর শুধু পানি পড়ার আওয়াজ হলো, হয়তো শাওয়ার ছেড়েছে। এদিকে তাইজিন পড়েছে মহাবিপদে। এখন কে না কে এসেছে, কি করবে সে? তাইজিন নিজের চাওয়াটা আরেকটু শক্ত করে গেট দিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। কে? অপর পাশ থেকে মেয়েলি গলা ভেসে আসলো, কণা ডাকছে। তাইজিন, আমি কণা আপু। ইরশাদকে একটু ডেকে দাও না, ও ফোন ধরছে না। তাইজিন মুখ ভেঙালো, তবে সেটা আড়ালে, কারণ সে এই অবস্থায় কিছুতেই দরজা খুলবে না, কিছুতেই কণার সামনে এই অবস্থায় পড়বে না। আর এমনিতেও ইরশাদ ভাইয়া তো এখানে নেই, তাই দরজা খোলার দরকারও নেই। তাইজিনও মিষ্টি করে জবাব দিল, আপু, ভাইয়া এখানে নেই, বাইরে গেছে মনে হয়। ও আচ্ছা, আমি যাই তাহলে। তাইজিনকে যাই বলে কণা চলে যায়। তাইজিনও নিজের টাওয়ালটা আর একটু ঢিলা করে। বাব্বা, এত শক্ত করে বেঁধেছিল যে পেটে চাপ পড়ে গেছে। কিন্তু ঢিলা করতে করতে আরো একবার কণার আওয়াজ শোনা গেল। কণার আওয়াজ ও চমকে তাইজিনের টাওয়ালটা হাত থেকে খুলে পড়ে গেল। মানে সে আপাতত বিবস্ত্র হয়ে গেছে। যেহেতু কণা ঘরে আসতে পারবে না, তাই তার টাওয়াল পরার তারাও নেই। কণা আরো একবার জিজ্ঞাসা করলো, কখন গেছে ও বাইরে জানো? আমরা ঘুম থেকে উঠেই দেখছি নাই। কণা কিছু একটা ভেবে তড়িঘড়ি করে ওহ বলে বেরিয়ে গেল হোটেল থেকে। তাইজিন কণা চলে গেছে বুঝতে পেরে নিজের টাওয়ালটা নেওয়ার জন্য নিচে ঝুঁকতেই ফট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। তাইজিন সেদিকে তাকাতেই দেখলো উদিত তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তাইজিন আর উদিত একই সাথে হতভম্বের মতন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা বুঝে আসতে তাইজিন জোরে একটা চিৎকার দিয়ে উদিতকে ঠেলে ওয়াশরুমে ঢুকে গেল। উদিত এখনো ওইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে তাইজিন কি করার চেষ্টা করছিল, কার জন্য কাপড় খুলেছিল তাইজিন, কে এসেছিল। যেই আসুক তাই বলে এইভাবে তার সামনে জামা কাপড় খুলে, ছি ছি ছি, তাইজিনের চরিত্র এত খারাপ হয়ে গেছে। না,
যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা নিয়ে বিচার মিটিং বসাতে হবে। দরকার পড়লে তাইজিনের মা বাবাকে বলে ওকে বিয়ের পিড়িতে বসাতে হবে, নইলে নিশ্চিত এই ছেলে একদিন ওর মা বাবা সহ ওর বন্ধু মহলের বদনাম করে ছাড়বে। মাইশা চলে যাওয়ার পরও ঈর্ষাদ যায়নি। কেন জানি মাইশার কথাগুলো বারবার কানে বাজছে তার। মেয়েটা অনেক মিষ্টি ভাষী, কথাগুলো কি সুন্দর করে বলে, আর শেষে যে মুচকি হাসি দিল। মেয়েটা কি জানে তার হাসিটা ঠিক কতটা সুন্দর? হালকা হাসি যদি এত সুন্দর হয়, তবে আরেকটু প্রাণ খুলে হাসলে সেটা কত সুন্দর হবে। কোনো শ্যামবর্ণের মেয়ে কি করে এত মায়াবী হতে পারে? তার মধ্যে বিশেষ বলে কিন্তু কিছুই নেই। হ্যাঁ আছে, তার কথা বলার ধরনটা অন্যরকম, তার হাসিটা, হ্যাঁ হাসিটা। ঈর্ষা তার মনে মাইশাকে ভাবতে ভাবতে মুচকি মুচকি হাসছে। হুট করে টের পেল তার পাশে কে জানি এসে দাঁড়িয়েছে। তাকাতেই চমকে গেল। সায়ন। সায়ন মুচকি হেসে তাকিয়ে আছে ঈর্ষাদের দিকে। ঈর্ষাদ দেখে তো অবাক, ভাইকে জড়িয়ে কোলাকুলি করে জিজ্ঞাসা করলো, তুই এখানে কেন? তোকে না বললাম আমি কাজে বাইরে যাব, এইটাই আমার সেই বাইর। যাক, তাহলে আনন্দটা আর একটু বেশি করা যাবে। দুই ভাই মিলে হাসাহাসি আর গল্প করা শুরু করে দিল। ওদের গল্পের মাঝে হুট করে কেউ একজন আঙ্কেল আঙ্কেল বলতে বলতে এগিয়ে আসলো সায়নের দিকে। সায়ন অবাক হলো, আঙ্কেল? তাকে আবার কে আঙ্কেল ডাকবে? সে কি এখনো আঙ্কেল হওয়ার বয়সে এসেছে নাকি? সে তো এখন ভাইয়া, ছোট বড় সবার ভাইয়া। সৃজনীর পিছনে দৌড়ে দৌড়ে আসলো ভাবনা। এই মেয়েকে নিয়ে ও আর পারবে না, মাঝে মাঝে এমন ছোটাছুটি করে ধরা মুশকিল হয়ে যায়। সৃজনী সায়নের সামনে এসে বলল, আপনি তো সেই না আঙ্কেল যিনি আমাকে আইসক্রিম কেনার টাকা দিয়েছিলেন? এই নিন আপনার বাকি 50 টাকা। আমি সবসময় নিজের কাছেই রাখি, যাতে আপনার সাথে দেখা হলেই ফেরত দিতে পারি। বলে টাকাটা এগিয়ে দিল সায়নের দিকে। সায়ন বাকি কথাটা বুঝেছে কিনা জানা নেই, কিন্তু আঙ্কেল কথাটা তার কানে বাজছে বারবার। সিরিয়াসলি আঙ্কেল? সে? ঈর্ষাদ তো এইদিকে হেসে কুটি কুটি হচ্ছে। সায়নের আরো রাগ বাড়ল। কে তোমার আঙ্কেল? আপনি? ভাবনা ওদের কথাবার্তা দেখছে শুধু, তবে সৃজনীর আঙ্কেল বলাটা যে একদম উচিত হয়নি সেটা বুঝেছে সে। সায়নের চেহারা দেখে ভাবনারও ভীষণ হাসি পাচ্ছে। সায়নকে ফুলতে দেখে এগিয়ে আসলো ঈর্ষাদ, বলল, ও তোমার আঙ্কেল নয় সৃজনী, আমাকে তো তুমি ভাইয়া বলো, আর ও তো আমার ছোট ভাই, অয়ও ভাইয়া হবে। সৃজনী একবার সায়ন আর একবার ঈর্ষাদকে দেখলো, বলল, কিন্তু আমি তো জানতাম বড়রা বেশি সুন্দর হয়। কিছু মনে করো না ঈর্ষাদ ভাইয়া, কিন্তু আমার আপু তো আমার থেকেও বেশি সুন্দর, তাই ভেবেছি হয়তো সব ক্ষেত্রেই এটাই হয় তাই। আচ্ছা সরি, এই নিন ভাইয়া টাকাটা। সায়ন কিছু বলছে না, শুধু রাগে বারবার গজগজ করছে। সৃজনী ওর হাতের মুঠোয় টাকাটা গছিয়ে দিয়ে চলে গেল। ভাবনা তাকিয়ে দেখলো মেয়েটাকে। সৃজনী কিন্তু ভীষণ সুন্দর, যেমন সুন্দরী তেমন তার মুখের আকৃতি, শুধু বুদ্ধিতে এখনো পরিপক্ত হয়নি। মাইশার সৃজনীকে একসাথে দাঁড় করালে নিশ্চিত সবাই সৃজনীকে সুন্দর বলবে, কিন্তু নিজের বোনকে সবার কাছে সুন্দরী বলে জাহির করে সৃজনী। তার কাছে তার বোন ভীষণ সুন্দর, সব থেকে সুন্দর। তার বোন তার কাছে মায়ের মতন, আর মায়েরা সব সময় সুন্দর হয়। ভাবনা মুচকি হেসে চলে গেল। সৃজনীকে সায়নদের কাছে যেতে দেখে দূরে দাঁড়িয়েছিল মাইশা। সৃজনী ওদের থেকে একটু সরে আসতেই মাইশা সৃজনীর সামনে গিয়ে জিজ্ঞাসা করে, কি করছিলি তো তুই? মাইশার প্রশ্নে ভাবনা উত্তর দিতে যাবে, তার আগে সৃজনী ভাবনার হাতগুলো চিপে ধরলো। ভাবনাও তেমন, সে নিজেকে আটকাতে না পেরে জোরে আউচ করে উঠল। মাইশা সেদিকে ভ্রু কুচকে তাকালো। সৃজনী ভাবনার চিৎকারের সাথে সাথে হাত ছেড়ে দিল আর মাথাটা নিচু করে নিল। ভাবনা সৃজনীর দিকে তাকিয়ে বলল, হাত চেপে ধরলি কেন? ভয় পেয়েছিস? সৃজনী মুখ আর তুলল না, মুখটা নিচু করেই রাখলো। ভাবনা একবার মাইশার দিকে আরেকবার সৃজনীর দিকে তাকালো, তারপর বুঝলো সে ভুল কথা বলে ফেলেছে। যা বলেছে বা যা করেছে তার কোনোটাই করা উচিত হয়নি। বাধ্য হয়ে ভাবনা একটু হাসলো। মুচকি হেসে সে শুধু 2 কদম পিছিয়ে গেল। মাইশা এবার সৃজনীর কাছে এগিয়ে আসলো, বলল, এবার বল কি করেছিলিস তুই, আর চিনিস কিভাবে এই লোকটাকে? পিছন থেকে কেউ একজন বলে উঠল, আমারও একই প্রশ্ন, সৃজনী কিভাবে চেনে আমার ভাইকে? ঈর্ষাদ সায়নকে ধরে নিয়ে এসেছে। সায়নের গাল ফুলানো দেখে বোঝা যাচ্ছে সে যথেষ্ট রেগে আছে।
এখনো ভোলেনি সৃজনীর আঙ্কেল ডাকটা। সে একবার সৃজনীর নিচু মুখটা দেখে মুখ ঘুরিয়ে নিল। মাইশাকে দেখেছে কিনা বোঝা গেল না। মাইশা ঈর্ষাদের কথার বিপরীতে আরো একবার জিজ্ঞাসা করলো সৃজনীকে, বল ওনাকে চিনলি কিভাবে? সৃজনী কাঁদো কাঁদো মুখ করে অবশেষে উত্তর দিল, উনি রাস্তায় ভুলে ওনার সাথে আমার ধাক্কা লেগে আমার চকলেট ফেলে দিয়েছিল। এর বিপরীতে উনি 100 টাকা দিয়েছিলেন। আমি আমার চকলেট কিনে বাকি টাকাটা ওনাকে ফেরত দিই। সায়ন চোখ ছোট ছোট করে তাকালো সৃজনীর দিকে। এই তো সুযোগ, এই মিথ্যাবাদীর মিথ্যা ধরিয়ে দিয়ে ওকে আঙ্কেল ডাকার বদলা নিবে। পুরোটা সত্যি হলো চকলেটের কথাটা মিথ্যা। চকলেট না, ও আইসক্রিম খাচ্ছিল। মাইশা এতক্ষণে তাকালো সায়নের দিকে। সেও এতক্ষণ খেয়াল করেনি সায়নকে, বা খেয়াল করার প্রয়োজন মনে করেনি। সায়নকে দেখে এক দফা চমকে গেল, সাথে সাথে নিজের মুখকে স্বাভাবিক করে সৃজনীর দিকে তাকিয়ে বলল, তুমি এতটাও বড় হয়ে যাওনি যে বড় অপুর থেকে কথা লুকাতে হবে। মাইশা আর কিছু বলল না। সেইখান থেকে সমুদ্রের দিকে চলে গেল। ভাবনা সৃজনীর কাছে গেল। সৃজনী নিজেও অবাক হলো, কারণ মাইশা তাকে বকলো না দেখে। হিসেবে মাইশার উচিত ছিল আরেকটু কথা শোনানোর। ভাবনা যে অবাক হয়নি সেটা না, কিন্তু সৃজনীকে সেটা বলল না। এখন আর মন খারাপ করে থাকিস না। বাইরে ঘুরতে আসছি দেখে তোর আপু কম বকলো। চল এনজয় করি, মাইশার কাছে চল। ভাবনা হাসলো। সৃজনী আর ভাবনাও মাইশার পিছু পিছু সমুদ্রের দিকে গেল। ইরশাদ আর সায়ন সেইখানে দাঁড়িয়েছিল। ইরশাদ কণাকে আসতে দেখে সেই দিকে গেল, কিন্তু সায়ন ভাবছে অন্য কথা। মেয়েটার গলাটা চেনা চেনা লাগছে তার। শুধু গলাটা না, চেহারাটা অনেকটা তার চেনা একজনের সাথে মিলে। চোখগুলো বিশেষ করে। মানুষের চেহারা না হয় এক হতে পারে, কিন্তু ভয়েসও কি এক হয়? আর যদি হয়ও, যাকে ভাবছে সেই হয়? আর যদি ও যাকে ভাবছে সেই হয়, তবে তো এরকম কিছু ভাবনা মাথায় আসতে মুচকি হাসলো সায়ন। যদি এমন হয় তবে সব ঠিক হওয়ার সময় হয়ে গেছে। শুধু কথা বলে নিশ্চিত হতে হবে তার ধারণা সত্যি কিনা। তুমি কোথায় ছিলে? কণার কথায় উত্তর দেওয়ার বদলে প্রশ্ন করলো ইরশাদ। তুমি এতক্ষণে কেন আসলে? জানো আজকে আমরা সূর্য ওঠার মুহূর্তটা এনজয় করতে পেরেছি। আমরা মানে? মাইশা আর আমি। ব্যাস, এইটুকু কথা যথেষ্ট কণার মুড নষ্ট করার জন্য। কণা মন খারাপ করে ফেললো সাথে সাথে। ইরশাদ কণার চোখ মুখ দেখে বুঝতে পারলো মাইশার কথাটা কণার সামনে বলা উচিত হয়নি। ইরশাদ নিজের জিহ্বা কাটলো। ধুর, আর একটু ভেবে কথা বলা উচিত ছিল তার। ইরশাদ কণা বলে ডাকতে কণা কোনো কিছু ভেবে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করলো, তুমি সবসময় চাইতে না আমি তোমার পরিচয় আমার ভালোবাসার মানুষ বা আমার প্রেমিক হিসেবে দিই? ইরশাদ কথাটার মানে বুঝতে পারলো না, তাই আবার জিজ্ঞাসা করলো, মানে? আমি যদি তোমাকে আমার ফিয়ন্সে বলে পরিচয় দিই তাহলে তুমি খুশি হবে? ইরশাদ থতমত খেয়ে গেল। হ্যাঁ, সে খুশি হবে অবশ্যই, কিন্তু এখন এই মুহূর্তে কেন কণা এইসব জিজ্ঞাসা করছে বুঝতে পারলো না ইরশাদ। ইরশাদের উত্তর পাওয়ার আগে কণা বলল, চলো। কণা দৌড়ে ইরশাদকে নিয়ে মাইশা, ভাবনা আর সৃজনীর কাছে গেল। ভাবনা মাইশার সাথে কথা বলছিল আর সৃজনী ছবি তুলছিল। কণাকে আসতে দেখে মাইশা কিছু বলল না, তবে দৌড়তে দেখে ভাবনা একটু অবাক হলো। কণা এসে জিজ্ঞাসা করলো, বাকিরা কোথায়? আসবে হয়তো একটু পর। কিছু বলবে আপু? আজকে একটা সারপ্রাইজ দিব তোমাদের, সবাই আসো তারপর। ভাবনা হাসলো, শুধু কিছু বলল না। মাইশা চুপচাপ নিজের মতন হাঁটতে লাগলো। ওদের থেকে একটু দূরে সরে আসলো। কণা কি বলবে মাইশা সেটাই আন্দাজ করতে পারছে। এইসবে মাইশার কিছু যায় আসে না। নিজের জীবনকে অনেক দূর নিয়ে এসেছে সে। এখন আর পিছু ঘুরে কিছু দেখার জন্য কিছুর প্রতি মায়া বাড়ানোর ইচ্ছা নেই। মাইশাকে একা দেখে ইরশাদ এসে দাঁড়ালো তার পাশে। কণা ফোনে ব্যস্ত, আর লিপিকা, উদিত, আশায় ভাবনা ওদের সাথে কথা বলছে। ওদেরকে দূরে একসাথে তেমন কেউ দেখছে না। ইরশাদ মাইশার পাশে এসে জিজ্ঞাসা করলো, ভীষণ স্ট্রিক্ট বোন তুমি। কাউকে বিগড়ে যাওয়া থেকে আটকানোর জন্য তাকে শাসন করা জরুরি। সময় থাকতে সুতো না ধরলে সেটা নিজের জায়গা ছেড়ে বহু দূর চলে যেতে পারে। তারপর মাইশা আবার হাঁটতে লাগলো। ইরশাদ একবার কণাকে ফোনে কথা বলতে দেখলো, তারপর আবার মাইশার পিছু পিছু হাঁটতে লাগলো। ইরশাদ আবার জিজ্ঞাসা করলো,
তুমি কখনো গম্ভীর, কখনো ভালো, হাসি খুশি, নিজের এই স্বভাবগুলো কিভাবে পরিবর্তন করো? মাইশা সোজা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, উত্তর দেওয়ার বদলে। কণা আপু ওইদিকে আছে, আপনি এদিকে যাচ্ছেন কেন? ঈর্ষাদ কিছু বলবে তার আগে কণার ডাক পড়লো। কণা খেয়াল করেনি মাইশার ঈর্ষাদকে। কণা দূরে থেকেই ডাকছে। কাছাকাছি আসার আগে মাইশা নিজে থেকেই দূরে সরে যায়। নিজের জন্য কারো জীবনে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চায় না সে। ঈর্ষাদ দেখলো মাইশা কণাকে আসতে দেখে দ্রুত হেঁটে সরে গেল। ঈর্ষাদের কেন জানি না খারাপ লাগলো। কণা আরেকটু পর আসতে পারলো না। ঈর্ষাদের ভালো লাগছিল মাইশার সাথে। কণা এসে ঈর্ষাদকে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি এত দূরে আসলে কেন? আমি তোমাকে খুঁজছিলাম। ঈর্ষাদ উত্তর দিল না। সে নিজের মতন হাঁটতে লাগলো। কণা ঈর্ষাদের পিছু পিছু যেতে যেতে বলতে লাগলো, কথা বলছো না কেন? জানো আমি কত খুঁজেছি। আমি ভাবলাম তুমি হয়তো হোটেলে চলে গেছো। আর একটু হলে আমি তো হোটেলে চলে যেতাম। আর বাকিটার বলতে পারলো না কণা। ঈর্ষাদ একটু শক্ত গলায় বলল, সব সময় আমাকে কেন খুঁজতে হবে তোমার কণা? আমি কি ছোট বাচ্চা যে হারিয়ে যাব? অসহ্য। এইভাবে কেন কথা বলছো ঈর্ষাদ? আমি তোমার সাথে ঘুরবো বলেই তো। ঈর্ষাদ বুঝলো সে ভুল করে ফেলেছে। অনুতপ্ত হলো। অপরাধ বোধ কাজ করছে এখন তার মনে। কণাকে কোনোভাবে হার্ট করলো না তো? আই এম সরি কণা, আসলে কি যে হলো। আচ্ছা, আজকে আমরা সবাই রামু রাবার গার্ডেন দেখতে যাব না? চলো চলো, ওদের মনে করিয়ে দিই। ওইখানে গিয়ে আমরা খুব আনন্দ করব, অনেক মজা করব। ওকে? কণা মুচকি হাসলো। আজকে তার রাগ হচ্ছে না। আজকে সে সবার সামনে তার ভালোবাসার মানুষের পরিচয় দিবে। এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? কণা আর ঈর্ষাদকে দেখলো সবাই একজোট হয়ে গেছে। সবাই হাসি খুশি ভাবে ঘুরছে, শুধু ওয়াহিদ বাদে। ওর ফোনটা এখনো খুঁজে পায়নি, সেজন্য ওর মন খারাপ। মাইশাও ওদের সবার মাঝে চলে এসেছে। সবাইকে একসাথে দেখে কণা এগিয়ে গিয়ে বলল, আমরা তো এখন ঘুরতে যাব, তাই না? তার আগে আমার একটা কথা বলার আছে। তাইজিন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কোন কথা কণা আপু? আমার ভালোবাসার মানুষের পরিচয় করিয়ে দেব। ঈর্ষাদকে তোমাদের সামনে কাজিন বলে পরিচয় দিয়েছিলাম ঠিক, কিন্তু ও আসলে আমার ফিয়ন্সে। ঈর্ষাদ কেন জানি না মাইশার দিকে তাকালো। ওর ইচ্ছা করছিল কথাটা শোনার পর মাইশার কি রিয়াকশন হবে সেটা দেখার, কিন্তু বরাবরের মতন ওকে হতাশ করে দিয়ে মাইশা মুচকি হেসে হাততালি দিল। ঈর্ষাদ কেন জানি চাচ্ছিল মাইশা মন খারাপ করুক, প্রচন্ড মন খারাপ করুক, মন খারাপ করে তার দিকে একবার চেয়ে দেখুক। হুট করে ঈর্ষাদের কেন এমন মন চাইছিল সে নিজেও জানে না। সবাই অবাক হলেও পরে আবার হাততালি দিল। আনাইশা তো লিপিকার কানে কানে বলেই দিল, আমি আগেই জানতাম কণা আপু ফাপড় মারছে। আসলে এটা ওর কাজিন না, যত সব ঢং। প্রেম করে ঘুরবে আবার ঢং দেখিয়ে লুকিয়ে রাখতে চাইবে। ওদের পিছনে মাইশা থাকায় মাইশা সব শুনলো। মাইশা আনাইশাকে পেছন থেকে কোমরে একটা চিমটি দিল। আনাইশা আহ করে উঠল। মাইশার দিকে তাকাতে মাইশা চোখ রাঙিয়ে তাকালো। আনাইশা বুঝলো মাইশা সব শুনেছে। সে হাসি হাসি মুখ করে সবাইকে বলল, চল তাহলে যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যে সবাই রওনা দিয়ে দিল। লিপিকে খুঁজে পাচ্ছি না সকাল থেকে, তোরা দেখেছিস? ভাবনার মাইশা ব্যাগ গোছাচ্ছিল, যেহেতু আজকে তাদের শেষ দিন আর কালকে সকালেই রওনা দিবে আবার, তাই আজকেই গোছানো শেষ করে রাখছে। গতকাল সবাই অনেক মজা করেছে ওই গার্ডেনে গিয়ে। অনেক রাতও হয়ে গিয়েছিল ওদের আসতে। কালকে কি কি করেছে সেসব ব্যাপারে ভাবনার মাইশা কথা বলছিল। এমন সময় হুট করে আনাইশা এসে কথাটা বলল। মাইশা জিজ্ঞাসা করলো, কি বলছিস? কালকে রামু গার্ডেন থেকে এসেছিল তো? এসেছিল তো, আমাদের সাথে ঘুমিয়েছে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে খুঁজে পাচ্ছি না। হতে পারে তোদের ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল দেখেও সমুদ্রের দিকে গিয়েছে। আমরা পুরো সমুদ্রের পার খুঁজেছি, এমনকি কণা আপু, উদিত, ওয়াহিদ, ঈর্ষাদ ভাই আর ঈর্ষাদ ভাইয়ের ভাই ও যে সায়ন ভাই, ও আমাদের হেল্প করেছে খুঁজতে, কিন্তু পাচ্ছি না ওর কোনো খোঁজ। মাইশার ভাবনা বসা থেকে উঠে আসলো। সৃজনীয় কথাটা শুনে ছুটে আসলো বারান্দা থেকে। মাইশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বলছিস? এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিস না, আমাদের জানাবি না একবারও? তোদের ফোন দিয়েছিলাম, কিন্তু মাইশার ফোন অফ বলছে, আর ভাবনার ফোন ধরছে না। মাইশা নিজের ফোনের দিকে তাকালো। চার্জে দিয়েছে, কিন্তু ফোনটা অন করা হয়নি। গতকাল সৃজনী ছবি তুলতে তুলতে ফোনের সব চার্জ শেষ করে দিয়েছিল।
আর ভাবনা নিজের ফোন দেখলো সাইলেন্ট করা। মাইশার ফোন অফ হতেই ভাবনা নিজের ফোন সৃজনীকে দেয়। তখনই হয়তো সৃজনী সাইলেন্ট করে দিয়েছিল ফোনটা। মাইশা তড়িঘড়ি করে ওড়নাটা পরে নেয়। আনাইশা ভাবনার সৃজনীকে নিয়ে নিচে যায়, যেখানে সবাই আছে। মাইশাকে নিচে আসতে দেখে ঈর্ষাদ দৌড়ে তার কাছে যায়, সাথে বাকি সবাইও আসে পিছু পিছু। ঈর্ষাদ এসে মাইশাকে জিজ্ঞাসা করে, তোমার ফোন বন্ধ কেন? আমরা সবাই ফোন দিচ্ছিলাম তো। লিপিকে পাওয়া গেল? ঈর্ষাদ দুই পাশে মাথা দুলিয়ে না বলে। মাইশা ওরা সবাই একসাথে হতেই বলে, আর দেরি করা যাবে না, স্যারদের জানাতে হবে, চল। মাইশা দৌড়ে টিচার্সদের রুমে যায়। সবটা খুলে বলতে ওরা হোটেলের মানুষের সাহায্যে পুলিশকে ইনফর্ম করে। পুলিশ খোঁজাখুঁজির কাজ শুরু করে দেয়। মাইশা সহ বাকি সবার মুখ শুকনো হয়ে গেছে। না জানি লিপিকার মা বাবাকে কি জবাব দিবে তারা। ওদের একমাত্র মেয়ে লিপিকা, খুব আদরেরও বটে। ওরা তো পাগল হয়ে যাবে শুনলে। দেখতে দেখতে দুপুর হয়ে এলো, লিপিকার কোনো খোঁজ নেই। হুট করে কণার ফোনে টিচারদের ফোন আসে। কণা ফোনের কথাগুলো শোনার সাথে সাথে ওর মুখ কালো হয়ে যায়। অজানা আতঙ্কে চোখ মুখ শুকিয়ে যেতে থাকে, হাত পা কাঁপতে থাকে। হাত থেকে ফোনটাও পড়ে যায়। ঈর্ষাদ কণাকে ফোন ফেলে দিতে দেখে চকিতে তার কাছে যায়, গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। কণা নিজেকে সামলে নেয়, তারপর সবার উদ্দেশ্য বলে, আমার মনে হয় লিপিকার খোঁজ পাওয়া গেছে। পুলিশ জঙ্গলের দিকে একজন মেয়েকে পেয়েছে, তাদের ধারণা ওইটাই হয়তো লিপিকা। মাইশা সহ বাকি সবাই উঠে দাঁড়ায়, মন থেকে দোয়া করতে থাকে যেন সেটাই লিপিকা হয়। কিন্তু কণার শুকনো মুখ দেখে মাইশার সন্দেহ হয়। সে সরাসরি জিজ্ঞাসা করে, কি হয়েছে কণা আপু? একটা ভালো খবর পেলাম আর তুমি এমন মুখ করে আছো। তুমি আর চিন্তা করো না কণা আপু, ওইটাই আমাদের লিপি হবে দেখো। কণা নিজের চোখের পানি আর আটকাতে পারে না, ঝরঝর করে মুখ থেকে কেঁদে দিয়ে বলে, এরকম বলো না ভাবনা, আমার মন থেকে চাই ওইটা লিপিকা না হোক। কণার এমন কথায় সবাই অবাক হয়। না কেঁদে ব্যাপারটা খোলামেলা করে বলো না। কণা চোখ মুছলো। অজানা আতঙ্কে সবার মনগুলো ধুকপুক করতে লাগলো। কিছু ভয়ানক হয়েছে কি, যেটা আফসোস করেও কুল পাবো না? আমাদের এমন কিছু হয়েছে? সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। লিপিকা ওদের মধ্যে বেশ সহজ সরল একটা মেয়ে। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে ওরা নিজেকে কি করে সামলাবে? সবসময় ওকে সবাই বলতো জীবনের চালাক হতে, কিন্তু ওর এক কথা, এতগুলো ফ্রেন্ড থাকতে ওর ক্ষতি করবে এত সাহসকার? মাইশা নিজেকে শক্ত রেখে কাপা কাপা গলায় কোনো মতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কণা আপু? কণা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, নিজেকে শান্ত করে বলল, আগে গিয়ে দেখি ওইটা কণা কিনা, তারপর বলছি। চলো সবাই। ঈশাদ, আমাকে ধরো প্লিজ। কণার বলতে দেরি, ঈর্ষাদের ছুটে গিয়ে তাকে ধরতে দেরি নেই। ঈর্ষাদ কণাকে ধরে ঘুরিয়ে নিয়ে যেতে লাগলো। পিছনে পিছনে সবাই আসলো। টিচাররা আগেই রওনা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর সবাই একসাথে ওই জায়গায় পৌঁছে গেল। সবাই দৌড়ে গেল যেখানে পুলিশের ভিড়, সেখানে। সবাইকে ঠেলে মাইশাই আগে গেল দেখার জন্য। গিয়ে দেখলো একটা মেয়েকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। মাইশা একটু এগিয়ে যেতে দেখলো মেয়েটা লিপিকা। মাইশা দৌড়ে গিয়ে বসে পড়লো, গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পুলিশ আটকে দিল। সবাই সে সময় চলে এসেছে। আনাইশা, ভাবনা, কণা মাইশার পাশে বসলো। মাইশাকে ধরে আছে তারা। মাইশা কাঁদতে কাঁদতে ডাকছে লিপিকাকে। সেই সময় একজন পুলিশ ওদের টিচারদের বলে উঠল, স্যার, আপনার যেহেতু শনাক্ত করেছেন, আমরা ওনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। ওনার অবস্থা খুব খারাপ, যেভাবে করা হয়েছে দেখে মনে হচ্ছে গ্যাং। ধর্ষণের কথা শুনে চমকে উঠল উপস্থিত সবাই, শুধু কণা বাদে। যখন টিচারদের একজন ওকে ফোন দিয়েছিল তখনই বলেছিল একজন মেয়েকে ধর্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে জঙ্গলের পাশে। সে মন থেকে দোয়া করছিল যেন এইটা লিপিকা না হয়, কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। মাইশা সহ বাকি সবাই ছলছল চোখে তাকালো লিপিকার দেহটার দিকে। ঠোঁটটা বিচ্ছিরি ভাবে কেটে গিয়েছে, সারা মুখে অনেক রকম আঁচড়ের দাগ, গলায় ঘাড়ে সব জায়গায় রক্ত জমে বসে আছে। সবাই কিছুক্ষণের জন্য সেইখানে নিস্তব্ধ হয়ে বসে রইল। উদিত, ওয়াহিদ, তাইজিন, ইরশাদ, সায়ন কেউ কিছু বলছে না। মাইশা হালকা করে কেবল বলল, আনা, একটু সৃজনীকে নিয়ে যাবি?
আনাইশা হোশে ফিরল, চোখের পানি মুছে উঠে গেল বসা থেকে। থমকে যাও সৃজনীকে নিয়ে যেতে লাগলো। সৃজনী প্রথমে যেতে না চাইলেও মাইশা বলেছে দেখে আর কিছু বলল না। কাঁদতে কাঁদতে দুইজনে হোটেলের দিকে রওনা দিল। এরই মধ্যে লিপিকার দেহটা নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা গুরুতর, কিন্তু ওই যে সিস্টেম, শনাক্ত না করলে দেহ নিতে পারবে না। এতে যদি মানুষটা মরেও যায় তাতেও এই সিস্টেমের কোনো যায় আসে না। সবাই নিজেকে সামলে হসপিটালের দিকে রওনা দিল। পুলিশরা কড়া পাহারার ব্যবস্থা করেছে। লিপিকার জ্ঞান ফেরার অপেক্ষা করছে সবাই। ডক্টরের ভাষ্যমতে ৩-৪ জন ছিল এই রেপ কেসে। ঘটনাটা হয়েছে রাত ২টা বা ৩টার দিকে। সবাই যখন বেঘরে ঘুমাচ্ছিল তখন হয়তো লিপিকা কোনো কারণে বেরিয়ে আসে, আর তারপরই ঘটনাটা হয়। মাইশা কোনো কথা বলেনি, শুধু চুপ করে শুনে যাচ্ছে সবার কথাগুলো। হসপিটালে উদিত, ওয়াহিদ, ইরশাদ আর কণা আছে, আর আছে কিছু টিচার। বাকিরা সবাই হোটেলে। এত ভিড় করার কোনো প্রয়োজন নেই হসপিটালে। অন্য রোগীদের সুবিধাও তো দেখতে হবে তাদের। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা পুলিশকে জানান। নার্সের কথায় উঠে দাঁড়ালো সবাই। সবার হুঁশ ফিরল। নিজেদের চিন্তাগুলোকে সাইডে রেখে চোখ মুখ মুছে সবাই এগিয়ে গেল কেবিনের দিকে। কিন্তু তার আগেই পুলিশ এসে জানালো তারা আগে গিয়ে কথা বলবে। অজ্ঞতা কেউ আর আগানোর সাহস পেল না। কিন্তু কিছুক্ষণ পর পুলিশরা ব্যর্থ হয়ে ফিরে আসলো। লিপিকা কিছু বলতে চাইছে না, ভয় পেয়ে আছে। ছেলেদের দেখলে চিৎকার চেঁচামেচি করছে, নিজের হাতের স্যালাইন খুলে ফেলছে। ক্যানোলা নড়ে যাচ্ছে, তাই রক্তগুলো উপরের দিকে উঠছে। নার্স কোনো রকমে লিপিকাকে সামলে পুলিশদের বাইরে আসতে বলেছে। পুলিশরা বাধ্য হয়ে কিছু জিজ্ঞাসা না করেই বেরিয়ে আসলো। স্যারদের উদ্দেশ্য বলল, আমাদের কিছু বলতে চাইছে না, আপনারা গিয়ে দেখুন। কাছের মানুষ দেখলে যদি কিছু বলতে চাই। স্যার, আমরা ক্লোজ ফ্রেন্ড, আমরা গিয়ে একবার কথা বলি। উনি তো ছেলে মানুষ, দেখলেই ভয় পাচ্ছি। আপনাদের যাওয়া কতটা ঠিক হবে বলতে পারছি না। তাহলে আমরা যাই স্যার। পুলিশ পারমিশন দিল। মাইশার কণা একসাথে গেল। গিয়ে দেখলো লিপিকা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আশেপাশে ভয়ার্ত চোখে তাকাচ্ছে কেবল। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ভয়ে কাঁপছে তার শরীর। বাইরে থেকেও সেটা বোঝা যাচ্ছে। মাইশা একটু কাছে গিয়ে ডাকলো। মাইশার ডাকে প্রথমে ভয় পেলেও মানুষটাকে দেখার পর নিজের আতঙ্ক মুখটা স্বাভাবিক করে লিপিকা। হাতের ইশারায় কাছে ডাকলো তাদের। মাইশার কণা অশ্রুসিক্ত আঁখি যুগল নিয়ে এগিয়ে যায় লিপিকার দিকে। লিপিকার কাছে যেতেই লিপিকা চাদর থেকে বেরিয়ে আঁকড়ে ধরলো মাইশাকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরক্ষণে মাইশার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে শেষ করে দিয়েছে ওরা, আমাকে নষ্ট করে দিয়েছে ওরা। মাইশু দেখ দেখ, এগিয়ে আসছে আমার দিকে, আমাকে ধরতে আসছে, আরও একবার আমাকে নষ্ট করতে আসছে। ওদেরকে আটকা মাইশা, আটকে দে ওদের, আসতে দিস না আমার কাছে, আমি মরে যাব মাইশা, আটকা ওদের। চিল্লিয়ে শুধু আটকা আটকা বলতে লাগলো লিপিকা। মাইশা আর কণা ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু লিপিকার এই এক কথা, ওকে ধরতে আসছে, ওকে যেন সবাই বাঁচায়, নইলে ও মরে যাবে। মাইশা দ্রুত ডক্টরকে ডাকলো। লিপিকাকে ঘুমের ঔষধ ইনজেক্ট করা হলো। লিপিকা ধীরে ধীরে বিড়বিড় করে, কথা বলতে বলতে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। মাইশা মুখ ঢেকে কাঁদতে লাগলো। কণা মাইশাকে ধরলো। মেয়েটার সাথে এমন কেন হলো কণা আপু? মেয়েটা খুব ভালো জানো, অনেক সহজ সরল, ও বেশি প্যাচ বোঝে না। ওকে যে যা বলে সেটাকেই বিশ্বাস করে নেয়। ওর সাথে কেন এমন হয়? হয়তো এই কারণেই ওকে কেউ ফাসলেই নিয়ে গিয়েছে। মানে? সেই সময় ডক্টরের আওয়াজ আসলো, আপনারা প্লিজ বাইরে যান, পেশেন্ট মেন্টাল ট্রমার মধ্যে আছে, কি হবে বোঝা যাচ্ছে না, ওনাকে একটু ঘুমাতে দিন, যান বাইরে প্লিজ। মাইশা আর কণা কথা আগায় না, বেরিয়ে যায় ক্যাবিন থেকে। বাইরে এসে কণা সবাইকে ভিতরে লিপিকার রিয়াকশনের কথা জানায়। লিপিকার কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে। হাসি খুশি মেয়েটা কিনা আজকে এই অবস্থা, মানসিক সমস্যা হবে নাকি সেটা নিয়ে ভাবতে হচ্ছে সবাইকে।
এই তো গতকালই সবাই মিলে কত আনন্দ করলো, আর আজকে কিনা লিপিকার এই অবস্থা। সে মানসিকভাবে কিনা অসুস্থ হয়ে পড়েছে, এমনকি তার মান সম্মান কেউ নষ্ট করে দিয়েছে। চোখের পলকে মানুষের পরিস্থিতি, অবস্থা, জীবন সবটা কেমন বদলে যায়, তাই না? কালকে সবার হাসি মাখা মুখগুলো আজকে বিষাদে আচ্ছন্ন হয়ে আছে। একেই বলে হয়তো জীবন। সবাই হোটেলে ফিরে এসেছে। হসপিটালে ভিজিটিং আওয়ার শেষ হওয়ায় কাউকে থাকতে দেবে না, আর কেউ থাকতেও চায়নি, কারণ লিপিকা এখন কাউকে দেখলেই ভয় পাচ্ছে, কান্নায় ভেঙে পড়ছে। মেয়েটা একটু ঘুমাক, সবটা ওর ভুলে যাওয়া প্রয়োজন, যদিও সবটা কখনোই ভুলবে না, কিন্তু আপাতত এই আতঙ্কটা থেকে বেরিয়ে আসা জরুরি। কে করেছে সবটা সেটা জানা জরুরি। কে এসব করতে পারে? উদিত নিজের হাতগুলো মুঠো অবস্থা থেকে সামনের দিকে থাকা টেবিলে প্রশস্ত করে রাখলো। চোখ বুজে একবার উপরের দিকে তাকালো। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। সেই অবস্থা থেকেই জবাব দিল, জানি না রে, এত ভালো একটা মেয়ের ক্ষতি কে চাইবে? কেউ ইচ্ছে করে যে করেছে তার তো কোনো মানে নেই। এখনকার মানুষ তো নরপশু, আবর্জনার কীট এক একটা। ছোট বাচ্চারাই যেখানে রেহাই পায়নি সেখানে। বলে থামলো উদিত, সোজা হয়ে বসলো, তারপর আবার বলল, হয়তো বাইরে হাঁটছিল, সেই সময় তুলে নিয়ে গিয়েছে। ওর সমস্যা এটাই, ও হুটফাট কোনো পরিণতির কথা না ভেবেই সব কাজ করে। আজকে একটিবার যদি কাউকে বলে বের হতো। তাইজনের কথা সম্পূর্ণ হওয়ার আগেই উদিত বলল, ওর সাথে যে যেত সেও তো মেয়ে হতো, সে মেয়েটা ছাড় পেত এটা তোকে কে বলেছে? বরং আমাদের দুইজন বন্ধুর সেক্ষেত্রে ক্ষতি হয়ে যেত। এখন কি হতো কি না হতো এইসব ব্যাপারে তর্ক করে কোনো লাভ নেই। এখন ওই অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য। তাইজিন আর উদিত মাথা দোলালো। এমনিতেও আর কিছু করার নেই, লিপিকা একমাত্র বলতে পারবে কি হয়েছিল তার সাথে। সাগর পাড়ে হাঁটছিল ইরশাদ। খাওয়া দাওয়া করে সবাই হোটেলে গিয়েছে রেস্ট নিতে। একটু পর রেস্ট নিয়ে দেখা করতে যাবে লিপিকার সাথে। ইরশাদের রুমে যেতে ইচ্ছে করলো না। কণাও আসতে চেয়েছিল তার সাথে, কিন্তু সেই মানা করলো। সারাদিন ছুটাছুটি করেছে মেয়েটা, আবার অসুস্থ না হয়ে পড়ে। ইরশাদ তাই কণাকে কোন রকমে বুঝিয়ে একাই এসেছে হাঁটতে। একটু দূর যেতেই দেখতে পেল বালির ওপর একটা সাদা 3 পিস পরা মেয়ে বসে আছে। গঠনটা চেনা চেনা লাগলেও ইরশাদ আর একটু নিশ্চিন্ত হতে সামনের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, তার ধারণা সঠিক, মেয়েটা মাইশা। মাইশাকে তো খেতে নামতে দেখেনি সে, তখন খেয়ালও করেনি, আর তাই কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। এখন মনে পড়ল মাইশা ভাবনা বা সৃজনীর সাথে খেতে নামেনি, তবে কি ও এখানেই বসেছিল এতক্ষণ? ইরশাদ আরেকটু এগিয়ে যেতে দেখলো মাইশা সমুদ্রের অনেকটা কাছেই বসেছে। মাঝে মাঝে উত্তাল ঢেউগুলো মাইশার পা আর বালিতে পড়ে থাকা ওড়না ভিজিয়ে যাচ্ছে। মাইশা সেটা বুঝতে পারছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ সে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না একবারও। ইরশাদ এগিয়ে গেল মাইশার কাছে, ওর পাশে নিজেও বসলো। দেখলো মাইশা এরপরও নড়ছে না, শুধু এক দৃষ্টিতে সাগরের উত্তাল পাত্তাল দেখছে। মৌনতা ভেঙে ইরশাদই প্রথম বলল, তুমি এইখানে মাইশা? মাইশা উত্তর দিল না। ইরশাদ পুনরায় জিজ্ঞাসা করলো, খেতে নামুনি যে? এতক্ষণ এখানে ছিলে, খাওয়া করনি তাহলে? মাইশা এইবারও প্রত্যুত্তর করলো না। সে এখনো এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, যেন পাথর হয়ে গিয়েছে। ইরশাদ আবারও জিজ্ঞাসা করলো, শরীর খারাপ তোমার? মাইশা এবার মুখ খুলল, কিন্তু ইরশাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, বলল, আমাদের জীবনটা অনেকটা এই সাগরের মতন, তাই না মিস্টার ইরশাদ? কখনো উথাল হয় তো কখনো পাতাল, কখনো জোয়ার হয় তো কখনো ভাটা। এই সমুদ্রের পানি মানুষকে আনন্দ দেয়, মানুষের মুখে হাসি ফোটায়, আবার এই সমুদ্রের পানি হাজার হাজার মানুষকে টেনে নিয়ে যায় অতল গভীরে হারিয়ে যায় বহু মানুষ। কি আশ্চর্য, তাই না? অনেকটাই। জীবন আমাদের থেকে এমন কিছু নিয়ে যায় যেটা আমাদের খুব প্রিয় ছিল, যেটা আমাদের অনেক মায়া দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছিল। খুঁজে খুঁজে জীবন আমাদের থেকে সেই জিনিসটাই কেড়ে নেয়। কি নিষ্ঠুর সব কিছু, তাই না? ইরশাদের কেন যেন মনে হলো মাইশা কিছু একটা বলতে চাইছে। মাইশার মনেও খুব গভীর কোনো ক্ষত আছে, যা সে কাউকে দেখাতে পারে না বা বোঝাতে পারে না।
ঈর্ষাদ জিজ্ঞাসা করলো। তোমার জীবনে কি এমন কিছু হারিয়েছো তুমি? মাইশা হাসলো, কিছু বলল না। ঈর্ষাদও জিজ্ঞাসা করলো না। কিছুক্ষণ চুপ থাকার পর মাইশা আবার জিজ্ঞাসা করলো। মানুষ এমন কেন হয় মিস্টার ইরশাদ? নিজে আঘাত দিয়ে আবার নিজেই জিজ্ঞাসা করে ব্যথা পেয়েছো? হাসি পায় ভীষণ। ঈর্ষাদ বুঝলো না মাইশার কথার মানে, জিজ্ঞাসা করলো। মানে? মাইশা উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। ঈর্ষাদকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো। হোটেলে ফিরবেন নাকি এখানেই থাকবেন? ফিরবো। চলুন ফিরে যান। একটু পর লিপিকার কাছে যাব। অপরাধীকে ধরতে হবে তো। ওই জানে কি হয়েছিল ওর সাথে। ঈর্ষাদ মাইশার সাথে হাঁটতে হাঁটতে জবাব দিল। কাউকে সন্দেহ করো? সন্দেহ করার প্রয়োজন নেই, লিপিকা সব বলতে পারবে। খামোখা ব্রেনে চাপ দিতে চাই না। আসুন। ঈর্ষাদ আর কিছু জিজ্ঞাসা করলো না, মাইশার সাথে সাথে হোটেলের দিকে যেতে লাগলো। লিপি কিছু তো বল প্লিজ। লিপিকা বরাবরের মতন এইবারও উত্তর দিল না। যখন থেকে ওরা এসেছে দেখেছে মেয়েটা চুপ করে আছে, কোনো কথাই বলতে চাইছে না। একটু আগে যখন ওরা সবাই আসলো দেখলো লিপিকা কোনো উত্তেজনা দেখাচ্ছে না, আর না চিল্লাচিল্লি বা চেঁচামেচি করছে। সে চুপ করে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। আধশোয়া হয়ে নার্সকে বসিয়ে গিয়েছে, তখন থেকে এইভাবে আছে। সবাই মিলে তাই জিজ্ঞাসা করতে লাগলো লিপিকার সাথে ঠিক কি হয়েছিল, কিন্তু লিপিকা চুপ করে আছে, কিছু বলতে চাইছে না। কণা শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো। লিপিকা প্লিজ বলো, নইলে আমরা দোষীদের শাস্তি দিব কি করে? তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিকার কিভাবে করব? এই কথায় লিপিকা নড়ে চড়ে বসলো, তাকালো কণার দিকে, মুখে বলল। আমার যা ক্ষতি হওয়ার ওই পশুগুলো করেই ফেলেছে, আর কি হবে প্রতিবাদ করে? মূর্খদের মতন কথা বলিস না লিপি, কিচ্ছু শেষ হয়নি তোর। ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু সেই আঘাত ভুলতে আমরা সবাই তোকে সাহায্য করব। লিপিকা কোনো প্রত্যুত্তর করলো না। মাইশা এবার জিজ্ঞাসা করলো। বল না লিপি, কি হয়েছিল তোর? লিপিকা দীর্ঘ নিঃশ্বাস ফেললো একটা, কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলতে শুরু করলো। আমার ফোনে রাত একটা মেসেজ আসে ওয়াহিদের নম্বর থেকে। ওয়াহিদ চমকায়, তার নাম্বার? তার ফোনটাই তো তার কাছে নেই। লিপিকার ফোনে কিভাবে মেসেজ গেল? সে ভেবেছিল ঢাকা ব্যাক করে সিমটা ডিসেবল করে দেবে, কে জানতো তার মাঝে এসব কিছু হবে। ওয়াহিদ লিপিকার বাকি কথা বলার আগেই বলল। কিন্তু আমার ফোন তো আমার কাছে নেই, সিমটাও নেই। আমি জানি, কিন্তু মেসেজটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। কি ছিল মেসেজে? লেখা ছিল আমি খুব বিপদে পড়েছি, একমাত্র তুই পারবি আমাকে বাঁচাতে, তাড়াতাড়ি চলে আয় জঙ্গলের দিকে। তোর সন্দেহ হয়নি? লিপিকা তাকালো তাইজিনের দিকে, তারপর মুখ ঘুরিয়ে নিয়ে বলল। না হয়নি, সেই সময় শুধু এইটাই মাথায় ঘুরছিল যে ওয়াহিদকে বাঁচাতে হবে। তুমি আমাকে বা আনাইশাকে ডাকলে না কেন? আপনাকে ডাকিনি আপু, কিন্তু আনাইশাকে ডেকেছি। ও ঘুমের মধ্যেই বলেছিল ওয়াহিদ মজা করছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছিল। আনাইশার মনে পড়ল, হ্যাঁ তাকে ডেকেছিল লিপিকা, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে লিপিকার কথাটা ভালো মতো শোনেনি বা গুরুত্ব দেয়নি। তারপর সকালে উঠে সবার ব্যস্ততা দেখে ভুলে গিয়েছিল রাতের কথাটা। আনাইশা বলল। হ্যাঁ আমায় ডেকেছিলিস তুই, মনে পড়েছে। তারপর আমি জঙ্গলের দিকে যাই, গিয়ে ওয়াহিদ বলে ডাকি, কিন্তু কেউ সাড়া দেয় না। কিন্তু সেই সময় কিছু লোক আসে, আর তারা বলে থামলো লিপিকা। কিছুক্ষণ নিজেকে সামলে নেওয়ার সময় দিল সবাই তাকে। লিপিকা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলতে লাগলো। তারা আমাকে এসে বলতে লাগলো তারাই নাকি আমাকে ডেকেছে, আর আজকে আমার হাসি খুশি জীবনের শেষ দিন। আমি ভয় পেয়ে যাই, পালিয়ে যাওয়ার জন্য ছটপট করতে থাকি। যেই পাশেই দৌড়াই সেই পাশেই কিছু লোক এসে আমাকে ঘিরে ধরে। আমি তবুও পালানোর চেষ্টা করি, ধাক্কা দিই, কিন্তু ওরা এক পাও নড়ে না, আরও এগিয়ে আসতে থাকে আমার দিকে। একবার একজনের পায়ে পাড়া দিয়ে যদিও পালানোর চেষ্টা করলাম, সেই সময় আমার পায়ে কিছু একটা বেঁধে আমি পড়ে যাই। সেই সময় লোকগুলো আমাকে ঘিরে ধরে, চারদিক থেকে আমার উপর হামলে পড়ে, আমাকে আক্রমণ করতে থাকে। আমি বাঁচানোর জন্য ছটপট করতে থাকি, ওদের সরানোর চেষ্টা করি, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ওরা আমার উপর ততক্ষণে হামলে পড়েছে। দুইজন দুই পাশে আমার হাত চেপে ধরে, আরেকজন আমার পা চেপে ধরে, আর আরেকজন আমার ওপর নিজের ক্ষোভ মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। খুবলে খুবলে খেতে থাকে আমাকে। একজনের শেষ হলে আরেকজন হামলে পড়ে।
এইভাবেই সবাই মিলে আমাকে নষ্ট করে দেয়। কাঁদতে থাকলো লিপিকা। মাইশা, ভাবনা, আনাইশা সবাই গিয়ে জড়িয়ে ধরলো তাকে। সবার চোখে পানি চলে এসেছে। সে সময় নিশ্চয়ই কত ডেকেছিল লিপিকা সবাইকে, কত খুঁজেছিল সবাইকে। আর তারা যখন লিপিকার সম্মান নষ্ট করা হচ্ছিল সেই সময় তারই কাছের বন্ধু বান্ধবরা ঘুমে ব্যস্ত ছিল, আরাম করে ঘুমাচ্ছিল। চোখে পানি ধরে রাখতে পারছে না ইরশাদ, সায়ন, উদিত, ওয়াহিদ, তাইজিন। এর মধ্যে ওয়াহিদের কষ্টটা বেশি, কারণ ও যদি ফোনটা না হারাতো তবে হয়তো লিপিকা আজকের এই অবস্থায় থাকতো না। মাইশা লিপিকার চোখের পানি মুছিয়ে জিজ্ঞাসা করলো, কারা ছিল ওরা? চেহারা দেখেছিস? লিপিকার মুখ সাথে সাথে আতঙ্কগ্রস্ত হলো, কাঁপতে লাগলো। আবার ওর শরীর আশেপাশে বারবার তাকাতে লাগলো। মাইশা বুঝতে পারলো লিপিকা জানে কিছু। মাইশা 2 হাতে লিপিকার মুখটা আগলে নিল, বলল, আমি বুঝতে পারছি তুই জানিস ওরা কারা ছিল। তুই যদি সত্যিটা না বলিস তবে ওরা শাস্তি পাবে না। তোকে নষ্ট করার পর ওরা হয়তো আবার কাউকে নষ্ট করবে। আমি জানি তুই নিশ্চয়ই চাইবি না তোর মতন আর কারো জীবনে এমন ভয়ানক ঝড় আসুক, কারো জীবনে এমন ভয়ানক অভিজ্ঞতার প্রলাপ লেগে থাকুক। তুই কি চাস বল? লিপিকা মুখে উত্তর দিল না, কিন্তু পাশে মাথা নাড়ালো, যার অর্থ না, সে চায় না। মাইশা মুচকি হেসে বলল, জানতাম। আমাদের লিপি বড্ড ভালো। এইবার বল না, কে সেই লোকটা? লিপিকা নিজেকে আরেক দফা শান্ত করলো। কথা বলতে কষ্ট হচ্ছে তার, সারা শরীরে অসম্ভব ব্যথা। তার থেকেও বেশি খারাপ লাগছে যখন মনে হচ্ছে কিছু নরপশু ছোঁয়া তার শরীরে লেগে আছে। লিপিকা একটু শান্ত হয়ে বলল, জয় আর তার দল। উদিত ক্ষেপে উঠলো সাথে সাথে, দাঁত কিরমির করে বলল, ওই জয়, ওকে তো আমি ছাড়বো না। উদিত ক্ষেপে বাইরে যেতে নিলে সবাই ওকে আটকায়। মাইশা গিয়ে বলে, শান্ত হ উদিত, আইন ওকে শাস্তি দেবে। শাস্তির কথা শুনে লিপিকা চমকালো, বলল, ও আমাকে থ্রেট দিয়েছে মাইশু। আমি যদি পুলিশকে জানাই ও আমার জীবন শেষ করে দিবে। সেই সময় ও ভিডিও করেছিল, সেইগুলোও ছেড়ে দিবে বলেছে। সবাই সাথে সাথে থমকে গেল। রেগে ওঠা উত্তক্ত পরিস্থিতি হুট করে শান্ত হয়ে গেল। সবার চোখে মুখে ভয় ফুটে উঠল। মাইশা বলল, অনেক রাত হয়েছে, সবাই হোটেলে চল। আর হ্যাঁ, লিপির মা বাবাকে এসব জানানোর দরকার নেই। ওরা ফোন দিলে আজকে সারাদিন যা বলেছিস তাই বলবি লিপির জ্বর অনেক, কথা বলতে পারছে না, আর আমরা পরশু ফিরবো, কালকে না। স্যারদের বলেছি আমি, ওনারাও এই পরিস্থিতি ছেড়ে যেতে চাচ্ছে না। লিপি একটু ঠিক হোক, তাই একদিন সময় নেওয়া যাবে। আপাতত চল সবাই। কেউ আর কথা বাড়ালো না। একবার লিপিকাকে দেখে সবাই বেরিয়ে যেতে লাগলো। লিপিকা কিছু না বলে শুয়ে পড়ল। মাইশা লিপিকাকে দেখলো, না, সে ছাড়বে না। যারা যারা লিপিকার এই অবস্থার জন্য দায়ী তাদের কাউকে ছাড়বে না মাইশা। ধরিয়ে তো দিবেই, সাথে ভিডিওটাও কাজে লাগবে ওদের বিরুদ্ধে। ওরা নিজেরাও জানে না ভিডিওটা করে ওরা মাইশার কাজ কতটা এগিয়ে দিয়েছে। সবাই বেরিয়ে গেলেও শেষে ওয়াহিদ একবার দাঁড়ালো। শূন্য ঘরে কেবল সে আর লিপিকা। ওয়াহিদ একবার লিপিকার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বেরিয়ে আসতে নিবে তখনই লিপিকার গলার আওয়াজ পাওয়া গেল। ওয়াহিদকে উদ্দেশ্য করে লিপিকা বলছে, এতটা কেয়ারলেস কেন হলি ওয়াহিদ? ওয়াহিদ লিপিকার কথায় দাঁড়িয়ে রইল, বুঝলো না কথার মানে। জিজ্ঞাসা করলো, বুঝলাম না, কি বলতে চাইছিস? লিপিকা বরাবরের মতন আরো একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যদি ফোনটা একটু সাবধানে রাখতিস আজকে হয়তো আমার এই অবস্থা হতো না। তোকে বাঁচাবো বলেই আমি ছুটে গিয়েছিলাম, কিন্তু দেখ তুই দিব্যি আছিস। মাঝে দিয়ে আমি নষ্ট হয়ে গেলাম, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, মা বাবার স্বপ্নগুলো নষ্ট হয়ে গেল। না হবে আমার বিয়ে, আর না হবে আমার প্রতিষ্ঠিত হওয়া। ওয়াহিদ চমকালো। লিপিকা তাকে সবকিছুর জন্য দায়ী করছে, কিন্তু সে তো দোষী না। নিজেকে সামলে জবাব দিল, আমি কোনো কিছু করিনি লিপিকা, আর ইচ্ছে করে ফোনটাও হারাইনি। কিভাবে জানি না, আর আমি জানতাম না এমন কিছু হতে পারে। একটু আইডিয়া করতে পারলে আমি সিমটা অফ করে দিতাম। তবুও তো হলো আমার ক্ষতি, তুই কিছুই জানতি না। কিন্তু দেখিতে গেলে তোর জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম, আর তোর জন্যই আমাকে পেয়েছে ওই লোকগুলো। ওয়াহিদের এবার একটু রাগ হলো। মানছি লিপিকার মাথা ঠিক নেই, তাই বলে সরাসরি ওকে দোষ দিয়ে দিবে? ও তো বলছে ও কিছু করেনি,
তাহলে কেন দোষের ভাগী হবে সেও একটু রাগ মিশ্রিত কণ্ঠে জবাব দিল। তোর মাথা ঠিক নেই, আমরা পরে কথা বলবো এই নিয়ে। দোষ থেকে পালাতে চাইছিস? ওয়াহিদ জবাব দিল না। এই অবস্থায় জবাব দিতে চায় না, ও ঝামেলা বাঁধাতে চায় না, আর না কোনোভাবে লিপিকার শরীর আরো খারাপ করতে চায়। হন হন করে হেঁটে বেরিয়ে গেল সে। লিপিকাও আটকালো না, আর না সরি বলল। ও কি বুঝবে লিপিকার জ্বালা? যা ক্ষতি হওয়ার তা তো সবই লিপিকার হয়েছে। কেন ওয়াহিদ পারল না নিজের ফোনটা সামলে রাখতে? এমনিতেও তো খুব বলে ফোন ওর জীবন, ওর জান। তাহলে যখন সেটা আগলে রাখা উচিত ছিল তখন ছেড়ে দিল কেন? ও যতই না বলুক, ওর কেয়ারলেস স্বভাবেও যে লিপিকার এ অবস্থার জন্য দায়ী সেটাও কিছুতেই অস্বীকার করতে পারবে না। তুই আর চিন্তা করিস না লিপি, জয় ধরা পড়েছে। হুট করে আনাইশা এমন কথা বলবে সেটা ভাবতে পারেনি মাইশা। সে মানা করেছিল সবাইকে এই টপিকে কোনো কথাই না বলতে, কিন্তু আনাইশা বলে দিল। মাইশার চোখ রাঙে তাকাতে আনাইশার মনে পড়ল তাকে সবাই মানা করেছিল কিছু বলতে। সে ব্যাপারটা ম্যানেজ দেওয়ার জন্য কিছু বলবে তার আগে উত্তেজিত হয়ে লিপিকা জিজ্ঞাসা করে, ধরা পড়েছে মানে? কিভাবে ধরা পড়লো? আর কেন ধরলো? যদি ভিডিওটা ভাইরাল করে দেয়? তোরা এমন কেন করলি বলতো? লিপিকাকে মাইশা সরাসরি কিছু না বলে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লিপিকা কোনো কথা শুনছে না। তার ওই এক কথা, কেন জয়কে ধরিয়ে দেওয়া হলো? নিশ্চয় ও এখন ভিডিওটা ভাইরাল করে দিবে। বাধ্য হয়ে মাইশা ওকে শান্ত করার জন্য সবটা বলতে শুরু করলো। লিপি শান্ত হ, জয় কিছু করতে পারবে না। ওর এতটাই ওভার কনফিডেন্স ছিল যে ও হোটেল ছাড়েনি, ভেবেছিল তুই কিছু বলবি না। আমরা নীরবে গিয়ে আক্রমণ করি ওকে। সাইবার ক্রাইমে জানিয়ে রাখা হয়েছিল, ওর সব রকমের অ্যাকাউন্ট অফ করা হয়েছে, আর পুলিশ ওকে এতটাও সময় দেয়নি যে ও নিউ কোনো আইডি খুলে সব ভাইরাল করবে। ওর সব চেলাপেলা একসাথে ছিল। সাইবার ক্রাইমে যেহেতু জানিয়ে রাখা হয়েছে, অন্য কেউ এরকম কোনো ভিডিও দিলেও সেটা পাবলিশ হওয়ার আগেই ডিলিট হয়ে যাবে। আর এমনিতে ওই প্রমাণটা আমরা ওর বিরুদ্ধে ব্যবহার করব। তুই কোনো চিন্তা করিস না, শাস্তি তো পাবেই জয় আর ওর বন্ধুগুলো। সবটা শুনে লিপি শান্ত হলো। ওয়াহিদ জিজ্ঞাসা করলো, আমার ফোন ওদের কাছে গেল কিভাবে? তোর কি মনে হয় ওই দিন এমনি এমনি ওরা ঝামেলা না করে বিদায় নিয়েছে? ওয়াহিদ যখন ঝামেলা করছে তখন ওর ফোন ও যেখানে বসেছে সেখানে থেকে ওদের এক বন্ধুর নজরে পড়ায় ও নিয়ে নেয়। তখনই মূলত প্ল্যানটা করেছিল, সবটা পারফেক্টভাবে করার জন্য একদিন সময় নেই হাতে। আশা করি বুঝেছিস। এই সব কিছুই ওরা স্বীকার করেছে। যদিও জয়ের বাবা পাওয়ার ইউজ করে ওকে ছোটানোর চেষ্টা করতেই পারে, কিন্তু লাভ হবে না। হাতে নাতে প্রমাণ পাওয়া গিয়েছে, এত সহজে পুলিশ ছাড়বে না। ওয়াহিদ লিপিকার দিকে তাকালো। লিপিকা একবারও আজকে কথা বলেনি তার সাথে, আর না একবারও তাকিয়েছে। বাকিদের সাথে কথা বললেও ওয়াহিদকে নিয়ে যে ওর মনে ক্ষোভ জমে আছে সেটা ওর দৃষ্টি বলে দিচ্ছে। ওয়াহিদ অনেকবার কথা বলতে এগিয়ে গেল, লিপিকা সরে যায়। আমি আজকে যেতে পারবো মাইশু? মাইশা জানতো লিপিকা এমন কিছু বলবে, কারণ ওর জ্বর শুনে ওর মা ভীষণ কান্নাকাটি করছিল। হাজার হোক একমাত্র মেয়ে তো। তখন শুধু মাইশার মনে একটাই প্রশ্ন এসেছিল, যারা সামান্য জ্বরটা সহ্য করতে পারছে না তারা যখন সত্যিটা জানবে তখন কি হবে? কি করে সামলাবে তারা নিজেদের? বাকিরা কেউ কিছু বলবে তার আগে লিপিকা বলল, ওদের কিছু বলিস না মাইশু। যদি জিজ্ঞাসা করে কিরে এইসবটা কিসের, বলবো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। মাইশা মুচকি হাসলো। মেয়েটা একরাশ কষ্ট বুকে চেপে কি সুন্দর নিজের মা বাবার কথা ভাবছে। মেয়েদের এইরকমই হয়তো হওয়া উচিত, বা মেয়েরা এইরকমই হয়, নিজেদের মনের হাজার কষ্ট লুকিয়ে রেখে মা বাবার কষ্টের কথা ভাবে। যদি আমাদের বুকের ভিতরটা দেখা যেত তবে হয়তো মা বাবারা বুঝতে পারত কতটা তীব্র যন্ত্রণা নিয়ে আমরা তাদের সামনে হাসি খুশি থাকি। ভাবনা এতক্ষণে মুখ খুলল, বলল, তাহলে আমরা রেডি হই যাওয়ার জন্য। আর কি কি ফর্মালিটি আছে ওইগুলো পূরণ করতে হবে তো। পুলিশি কোনো ঝামেলা আছে কি? না, সেরকম কিছু নেই। জয়দেবপুর ঢাকা পাঠানো হবে, লিপির সাক্ষী লাগবে তখন। সেই সময় না হয় কিছু একটা বলে ওকে নিয়ে আসবো। ভাবনা কিছু বলল না, শুধু মাথা দোলালো। ও কেবল দেখছে ওয়াহিদকে। তখন থেকে দেখছে ওয়াহিদ কোনো কথা বলছে না। বলতে চাইলেও লিপিকার দিকে তাকিয়ে চুপ করে যাচ্ছে।
এমনকি কালকে যখন হসপিটাল থেকে যায় তখনও মুখটা কেমন রাগি রাগি ভাবছিল। কিছুক্ষণ পর থেকেই মন মরা লাগছে তাকে। কিছু না কিছু তো হয়েছে। ওয়াহিদ কি কোনোভাবে নিজেকে দায়ী করছে এইসব কিছুর জন্য? কিন্তু ওর দায় কিসের? ও কিভাবে জড়িত এইসবে? ওয়াহিদ যদি এমন ভাবে তবে তো সে ভুল ভাবছে। ওর ভুলগুলো তো ভাঙাতে হবে। এভাবে মনমরা হয়ে থাকলে কি ভালো লাগে নাকি ভাবনার? যতই ঝগড়া করুক দিন শেষে সত্যি একটাই, ভাবনা ওয়াহিদকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। যেদিন প্রথম ওয়াহিদকে ভার্সিটিতে দেখেছিল ভাবনা, সেদিন না চাইতেও বারবার এই হালকা শ্যামলা গড়নের মানুষটাকে ও ভালোবেসেছিল। অবশ্য ভালোবাসা ঠিক বলা যায় না। প্রথম দেখা সত্যি কখনোই ভালোবাসা সম্ভব হয় না, ভালো লাগা হয়। সেটাই হয়েছিল ভাবনার। কিন্তু হুট করে তাদের বন্ধুত্ব হয়ে যায়। তারপর প্রতিনিয়ত ঝগড়া করা, ক্লোজ হওয়া, সবকিছু মিলিয়ে ভালো লাগাটা কিভাবে জানি ভালোবাসায় রূপ নিল। হ্যাঁ, সে সবসময় ঝগড়া করে ওয়াহিদের সাথে, কিন্তু ভালোবাসে। একটু কথা বলার সুযোগ পাবে সেই আশাই করে। অবশ্য ওয়াহিদের দিক থেকে তেমন কিছু হয়তো এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে ব্যাপার না। নিজের ভালোবাসার উপর যথেষ্ট ভরসা আছে ভাবনার। একদিন এই ভালোবাসায় জন্মাবে ওয়াহিদের মনে, সেই দিনের অপেক্ষাই আছে ভাবনা। মাইশু, তুই একটু আমার ব্যাগ গুছিয়ে দিবি? শেষবারের মতন আমি একটু সমুদ্র দেখে আসি। মাইশা মুচকি হেসে মাথা দোলালো। সবকিছুর মাঝে সে ভুলে গিয়েছিল ভাবনা কতটা সমুদ্রপ্রেমী। ভাবনার সৃজনী দুইজনের সমুদ্র অনেক ভালোবাসে। এই ভয়ানক অবস্থায়ও ভাবনার সমুদ্রের উপর টানটা কমেনি। মাইশার কথা দোলাতে দেরি, ভাবনার বেরিয়ে যেতে দেরি নেই। সে দৌড়ে সমুদ্রের কাছে চলে যায়। যা ভেবেছিল তাই হয়। ওয়াহিদ সমুদ্রের পাড়ে তার জন্য অপেক্ষা করছে। ভাবনা ছুটে গেল ওয়াহিদের কাছে। ওয়াহিদ ভাবনার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে কেন ডাকলি? ডাকতে পারি না? কেন পারবি না? তবে এই অবস্থায় আমার সাথে কি কথা থাকতে পারে তোর? কি হয়েছে তোর? কালকে থেকে মন খারাপ কেন তোর? আমাকে তো সব শেয়ার করতি, আজকে কি হয়েছে? কিছু না রে, যেই ভুল আমি করিনি তার শাস্তি পাচ্ছি। ভাবনা চমকালো। বুঝলো সে যা সন্দেহ করেছে তাই সত্যি হচ্ছে। ওয়াহিদকে তার থেকে ভালো আর কে চিনবে? সে জানতো সবকিছুর মাঝে ওয়াহিদ কোনো না কোনো ভাবে নিজেকে দোষী ভাববে। হলো তাই। আমি জানতাম তুই এমন কিছু ভাবছিস। আমার থেকে ভালো তোকে আর যে চিনে বলতো? ভুল বললি, পুরোপুরি জানিস না তুই। আমি নিজে নিজে কোনো কিছু ভাবিনি, ভাবতে বাধ্য হচ্ছি। বাধ্য হচ্ছিস মানে? কি হয়েছে আমাকে সবটা খুলে বল না প্লিজ। ওয়াহিদ নিজের অশ্রু ভেজা আখি যুগল নিয়ে তাকালো ভাবনার দিকে। ভাবনা চমকালো। ওয়াহিদ কাঁদছে, কিন্তু কেন? যে অপরাধ সে করেনি তার জন্য সে কাঁদছে, এটা তো ঠিক না। ভাবনা ওয়াহিদের মুখটা দুই হাত দিয়ে আগলে ধরলো, চোখগুলো মুছে দিয়ে বলল, কাঁদছিস? তোকে কান্নারও তো চোখ নিয়ে একদম মানায় না। দেখি আয় তো, আয় আমার সাথে। ভাবনা ওয়াহিদকে টেনে সমুদ্রের পানি থেকে একটু দূরে বালির দিকে নিয়ে বসালো। চোখে আসা পানিগুলো আরো একবার মুছে দিয়ে বলল, এবার শান্ত হ, বলতো কি হয়েছে? লিপিকা সবকিছুর জন্য আমাকে দায়ী করছে ভাবনা। ও ভাবছে আমি কেয়ারলেস হয়েছি বলেই আমি ফোনটা চুরি হয়েছে, আর সেজন্যই ও সেদিন ওই জঙ্গলে গিয়ে বিপদে পড়েছে। ভাবনা চমকালো। লিপিকার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? এমন কথা কিভাবে বলতে পারে সে? এইভাবে ওয়াহিদকে দায়ী করতে পারে না ও। কয়েকটা দিন যাক, আগে সুস্থ হোক, তারপর না হয় ওকে এই বিষয়ে বলা যাবে। ভাবনা বলল, ওর এখন মাথা ঠিক নেই ওয়াহিদ, বুঝিসই তো। এত সব কিছু একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। একটু সুস্থ হোক, তারপর দেখবি আর তোকে এইসব বিষয়ে কিছু বলছে না। আমি তোদের সবাইকে প্রচণ্ড ভালোবাসি ভাবনা। আমি তোদের কোনোদিনই কখনো কোনো ক্ষতি চাইনি। মন থেকে চেয়েছি তোরা ভালো থাক, সুখে থাক। সেখানে লিপিকা কি করে পারলো আমাকে ভুল বুঝতে? এর প্রত্যুত্তর ভাবনার কাছে সত্যি তো। লিপিকা ওদের মধ্যে এত শান্ত বুঝদার মেয়ে হওয়া সত্ত্বেও কি করে এমন বোকার মতো কথা বলতে পারে? চোর যদি চুরি করার কথা ভাবে তবে ও যে করি হোক চুরি করবেই। ওয়াহিদের ফোনের বদলে সেখানে অন্য যে কারো ফোন থাকতে পারত, তখন কি লিপিকা সবাইকে দায়ী করত? লিপিকা বড্ড অন্যায় করেছে। ওয়াহিদের মতন এমন একটা ভালো ভদ্র ছেলেকে এভাবে বলা ওর উচিত হয়নি। তবুও সান্ত্বনা স্বরূপ ভাবনা বলল, আমি লিপিকে পরে বড্ড করে বকে দেব।
একদম মন খারাপ করবি না। এইবার চল হোটেলে ফিরে যাই, তারপর সবাই মিলে বাড়ি ফিরে একসাথে লিপিকে স্বাভাবিক করব। চল ওঠ। ভাবনা উঠে যাচ্ছিল, ওয়াহিদ ওর হাত টেনে ধরলো, মুচকি হেসে জিজ্ঞাসা করলো, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও তুই আমার পাশে থাকবি তো ভাবনা? ভাবনা মুচকি হাসলো, মনে মনে বেশ খুশি হলো। এই কঠিন পরিস্থিতিতে একটা বিষয় ও নিশ্চিন্ত হতে পারলো, তার ভালোবাসার প্রভাব কিছুটা ওয়াহিদের ওপর পড়ছে। ওয়াহিদের 2 কাঁধে হাত রেখে ওকে দাঁড় করিয়ে বলল ভাবনা, রাখবো ভরসা, থাকবো পাশে। খুশি? ওয়াহিদ হালকা হাসলো। দুইজনে মিলে রওনা দিল হোটেলের দিকে। তাদের আপাতত একটাই কাজ, লিপিকাকে স্বাভাবিকভাবে জীবনে ফিরিয়ে আনা, আগের মতন তাকে প্রাণোচ্ছল করে তোলা। তাহলেই তো তাদের মিত্র বান্ধবের পরিপূর্ণতা ঘটবে। আজকে অনেকদিন পর লিপিকা ভার্সিটি এসেছে। কক্সবাজার থেকে ফিরে ওর শরীরের ক্ষতগুলো নিয়ে ওর মা বাবা জিজ্ঞেস করলো, জানায় যে ও পড়ে গিয়েছিল, আর ওকালতি করার জন্য ভাবনা, আনাইশা আর বাকি সব তো আছেই। এমনটা না যে লিপিকা স্বাভাবিক হয়েছে, এখনো নিজেকে সামলে উঠতে পারেনি সে, পারার কথাও না। এমন একটা বিষয় এত সহজে কি ভোলা যায় আর না অমান্য করা যায়? লিপিকার শরীরে এখনো যে জঘন্য লোকগুলোর ছোঁয়া লেগে আছে সেটাও ভুলবে কি করে? কিন্তু মা বাবার সামনে ও স্বাভাবিক থাকে, নিজেকে হাসি খুশি নর্মাল ভাবে প্রডিউস করে। কিন্তু মা বাবা তো, বাবা না বুঝলেও মা কিছুটা আন্দাজ করতে পারে যে লিপিকার কিছু একটা হয়েছে। এই নিয়ে যে ওকে কম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তা না, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে সব প্রশ্নের উত্তর দিয়েছে। এতদিন ভার্সিটি আসেনি, শরীর ভালো লাগে না সেটার বাহানা দিয়ে, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেল, এখন না গেলে সবাই সন্দেহ করবে ওকে। আর এমনিতেও এই ব্যাপারটা জানে বলতে শুধু ওর ফ্রেন্ড সার্কেল আর যারা টিচার গিয়েছেন তারা, বাকি স্টুডেন্টদের জানানো হয়নি, কারণ তাদের আলাদা আলাদা গ্রুপ। আর যেহেতু ঘটনাটা সকালে ঘটেছে তাই আরো বেশি করে কেউ খেয়াল করেনি। সবাই জানে লিপিকার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ও হাসপাতালে অ্যাডমিট, এইটুকুই। বিয়ে করতে বলেছে আমাকে জয়ের বাবা ওনার ছেলেকে। লিপিকার এই কথায় চমকালো উপস্থিত ওর বন্ধু মহলের সবাই। মাইশা কিয়ৎক্ষণ চুপ থেকে জবাব দিল, তুই কি বললি? লিপিকা হালকা হাসলো, মাইশার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর কি মনে হয় আমি কি বলতে পারি? মাইশার হয়ে উত্তরটা ভাবনা দিল, যদি আগের লিপি হতিস তাহলে বলতাম না, নিষেধ করে দিবি, কিন্তু এখন তোর মাথায় যে কি চলছে আমি জানি না, তাই আন্দাজ করাটা মুশকিল। লিপিকা ভাবনার কথা বুঝলো কিনা বোঝা গেল না, শুধু বলল, আমি আগে লিপি আছি, না করে দিয়েছি। সাথে সাথে সবার চিন্তিত মুখগুলো স্বাভাবিক হলো। কেন লিপিকা ওকে বিয়ে করবে? জয়ের বাবা যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব করছে এটা তো কারো কাছে অপরিষ্কার নয়। সবাই বুঝতে পারছে ব্যাপারটা, আর জয় তো ভালো ছেলে না। লিপিকা ওই ছেলের দ্বারা ধর্ষিত হয়েছে বলে যে ওকে ওর বিয়ে করতে হবে এমনটা কেন হবে? আমাদের বাঙালিদের মধ্যে এই প্রচলনটাই তো দেখা যায়। কেউ একটাবার ভাবে না যে সাময়িক কেচ্ছার হাত থেকে বাঁচতে তারা এক জঘন্য অপরাধীর দোষকে আড়াল করে একটা মেয়ের সারাটা জীবন নষ্ট করে দেয়। বিয়েটা কি 1-2 দিনের ব্যাপার? এমন পবিত্র একটা সম্পর্ক এই রকমের কুলাঙ্গারদের জন্য কুলসিত হয়। এমনই কিছু আশা করেছিলাম তোর কাছ থেকে লিপি। আনাইশার কথার বিপরীতে আরো একবার হাসলো লিপিকা, বলল, জয়কে রিজেক্ট করে দিয়ে সারা জীবনের মতো নিজের বিয়ের পথটা বন্ধ করে দিলাম রে। এসব কথার মানে? লিপিকা একবার ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ আর তার এই কয়েকদিনে কোনো কথা হয়নি। হ্যাঁ, ওয়াহিদ গিয়েছিল বাকি সবার সাথে লিপিকাদের বাড়ি, কিন্তু কোনো কথা বলেনি তারা একে অপরের সাথে। চোখের মিলন হলেও দুইজন চোখ সরিয়ে নিয়েছে। লিপিকা বলল, কি করব বল, অন্য কারো ভুলের শাস্তি, কেয়ারলেসের শাস্তি তো আমাকে পেতে হবে। অন্যের উপকার করব ভেবে গিয়েছিলাম আর নিজের ক্ষতি করে আসলাম। লিপিকার কথায় ওয়াহিদ চুপ থাকলেও ভাবনা মানতে পারল না। খেপে গিয়ে রাগান্বিত স্বরে সে জবাব দিল, তোর কথার মানে কি? তোর এইসব অবস্থার জন্য ওয়াহিদ দায়ী? হাকাও যে কারো ঘাড়ে দোষ দিলেও হয়ে গেল নাকি? লিপিকাও দ্বিগুণ স্বরে উত্তর দিল, আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতি। ওয়াহিদ সবসময় সবকিছু নিয়ে কেয়ারলেসপনা করেছে। ও কি জানে না ওর সিমটা বন্ধ করা কতটা জরুরি? চোরের কি চুরি করতে দিনক্ষণ দেখা লাগে? ফোনটা নেই জানার পর কেন ও সাথে সাথে সিমটা অফ করলো না? ওর যে দোষ দিচ্ছিস, তুই জানিস না যে ওর কাছে ওর ফোন নেই, ও কি করে তোকে মেসেজ দিবে? মানুষের তো মিনিমাম কমন সেন্স বলে একটা ব্যাপার থাকে।
তোর সেইটা নেই, সেজন্যই তোর এই অবস্থা হয়েছে। তার জন্য তুই ওয়াহিদকে দায়ী করতে পারিস না। লিপিকা নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠল। ভাবনা, নিজের লিমিট ক্রস করিস না। ওয়াহিদের জন্য তুই আমার সাথে তর্ক করছিস? তুই যদি অন্যায় করিস তবে তার প্রতিবাদ করা আমার দায়িত্ব। যদি ওয়াহিদ অন্যায় করত তবে আমি তোরই সঙ্গ নিতাম। অবস্থা বেগতিক দেখে সবাই মিলে দুইজনকে থামানোর চেষ্টা করলো। ওয়াহিদ নির্বাক, তার জন্য আজকে তারই বন্ধু মহলের মধ্যে ফাটল ধরছে। ব্যাপারটা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে, ভীষণ। সে মানতে পারছে না কিছুতেই। লিপিকা আর ভাবনাকে সবাই মিলে শান্ত করলো। যেহেতু সবাই তাদের ঝগড়া দেখে তাদের ঘিরে ধরেছে, তাই তারা নিজেরাও চুপ হয়ে গেল। এক প্রান্তে লিপিকা কেঁদে দিল। সবাই থতমত খেয়ে গেল। লিপিকা মুখ থেকে কাঁদতে কাঁদতে বলল, আমার জায়গায় তোরা কেউ নেই। কেউ বুঝতে পারছিস না আমার যন্ত্রণাটা। আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, সেটা আমি তোদের কাউকে বোঝাতে পারছি না। আমি জানি ওয়াহিদ কিছু করেনি, তবুও কোথাও না কোথাও গিয়ে ওকে আমার দোষী মনে হচ্ছে। এরপর কি হবে আমার? যখন সত্যটা সবাই জানবে, বুঝবে, আমার বিয়েও হবে না, আর কোনো ভবিষ্যৎও হবে না। আমার মা বাবা শেষ হয়ে যাবে এইসব শুনলে। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারিস? তুই নিজেকে ভুল বোঝাচ্ছিস লিপি। তোর কিচ্ছু শেষ হয়নি। ওই কুলাঙ্গারগুলো তোর সম্মান নিয়েছে কেবল, তোর ভবিষ্যৎ নেয়নি। আল্লাহ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছে, কিন্তু আমরা যদি চেষ্টা করি আমাদের জীবনে সফলতা আমরা ঠিক আনতে পারবো। এই একটা বিষয়ে থেমে থাকলে তো চলবে না। সকলে মাইশার কথা সম্মতি দিল। লিপিকা বুঝলো না। সে বলল, এইসব কথা শুধু কথা হিসেবেই মানায়। একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য পরিশ্রম করার কি মানে? লিপিকা এইটা বলে উঠে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। কেউ আর তাকে আটকানোর চেষ্টা করেনি। লিপিকা এমনিতে ঘেটে আছে, এখন তাকে আটকাতে গেলে আরো চেঁচামেচি করে সকলকে সব জানিয়ে দিবে। লিপিকা চলে যাওয়ার পর ওয়াহিদও বেরিয়ে গেল। উদিত আটকাতে চাইলেও মাইশা তাকে আটকাতে নিষেধ করলো। ইশারায় যাওয়ার জন্য বলে, মুখে বলল, ওদের একটু একা থাকা প্রয়োজন। বন্ধুত্বের এত বড় বিপদে নিজেকে বোঝাটা আগে জরুরি। মাইশার কথায় সবাই মাথা দোলায়। ভার্সিটি থেকে বেরিয়ে মাইশা অপেক্ষা করছে রিক্সা বা অটোর জন্য। ভাবনার মাথা গরম ছিল। এই গরম মাথায় পড়াশোনাতে ঢুকবে না সেটা বুঝেই মাইশা ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আগেই। বাকিরাও চলে গেছে। মাইশাই শুধু যাওয়ার জন্য কিচ্ছু পাচ্ছে না। মাইশা যে সময় যানবাহন খুঁজে ব্যস্ত, ঠিক সেই সময় তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। ভুল করে দাঁড়িয়েছে ভেবে মাইশা একটু সরে গেল, কিন্তু গাড়িটা আবার সেইখানে গিয়ে দাঁড়ালো। মাইশা ভ্রুকুচকে তাকাতেই গাড়ির গ্লাস খুলে গেল। মাইশা দেখলো সানগ্লাস পরিহিত এক সুপুরুষ। ভালো করে খেয়াল করতে বুঝলো এটা সেই দিনের সেই ছেলেটা, অর্থাৎ এরশাদের ভাই সায়ন। সায়ন গাড়ি থেকে নেমে মাইশার সামনে দাঁড়ালো, বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, কিছুটা সময় পেতে পারি? আপনি তো আমার পূর্ব পরিচিত নন। আপনি ডাকলেই আমি যাব এমন তো কোনো কথা নেই। আপনি আসতে পারেন। আমি কোনো নারীকে অসম্মান করে কিছু করি না। কিছু প্রশ্ন ছিল আমার, সেগুলো জিজ্ঞাসা করব বলেই আপনাকে পাশের ক্যাফেতে নিয়ে যেতে চাচ্ছি। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলেই আমি আপনাকে আর বিরক্ত করব না। যা বলার এইখানে বলুন, আমি উত্তর দিব। আপনি উত্তর দিতে পারবেন না। নিরিবিলি পরিবেশে জিজ্ঞাসা করব, সেইখানে বলতে পারবেন কি না তা নিয়ে সংশয় আছে। সেখানে এটা তো পাবলিক প্লেস। অনুরোধ করছি, চলুন আমার সাথে। মাইশা কিছু একটা ভাবলো, শায়নের সাথে যেতে, তারপর রাজি হলো। শায়ন গাড়ির দরজা খুলে দিল। মাইশা উঠে বসলো। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামলো ক্যাফের সামনে। মাইশা নামলো। ওরা দুজন একটা টেবিলে গিয়ে বসলো। শায়ন 2টা কফি অর্ডার করলো। মাইশা জিজ্ঞাসা করলো, কি জানতে চান বলুন। কে আপনি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।